পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার। গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। ছুটির দিনেও গ্যাসের জন্য হাহাকার। রাজধানীর পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, নগর জুড়ে ভোগান্তি, ব্যাহত কারখানার উৎপাদন। বাংলাদেশ সহ 60 দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। জোরপূর্বক শ্রমের ব্যবহার ঠেকাতে ব্যবস্থা না নেওয়ায় অভিযোগ। কুষ্টিয়া দৌলতপুর সীমান্ত দিয়ে এবার নদীপথে 8 জনকে পুষ্কিনের চেষ্টা বিএসএফের। কঠোর অবস্থান থেকে রুখে দিল বিজিবি। এবং ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন বাড়ছে। প্রশ্ন ফাঁস ঠেকাতে আরো কঠোর হচ্ছে সরকার। চাপের মুখে সরানো হলো শিক্ষা সচিবকে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সালিহা পারভিন সাথী। গুঞ্জন ও নাটকীয়তার পর অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শিগগিরই তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন। বঙ্গভবন ছেড়ে রাষ্ট্রপতি উঠবেন গুলশানের নিজ বাসায়। 2023 সালে 24 এপ্রিল আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালে এপ্রিলে। 5 বছরের জন্য নিয়োগ পেলেও 3 বছর 3 মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করতে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 5 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। তার দায়িত্ব নেয়ার 3 মাস পরই আসে রক্তাক্ত 24। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টে যায় দেশের রাজনৈতিক পরিস্থিতি। প্রধান উপদেষ্টার শপথ, এরপর সংসদ ভেঙে দেওয়া এবং অন্তর্বর্তী সরকার গঠনসহ রাজনৈতিক পালাবদলের গুরুত্বপূর্ণ কয়েকটি পর্যায়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন শাহাবুদ্দিন। গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ চেয়েছিলেন ছাত্রনেতারা। তার পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি পালন করে জুলাই আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন সংগঠন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে সরানোর কোনো উদ্যোগ নেয়নি। যদিও অন্তর্বর্তী সরকারের সময় অসম্মানিত হয়েছিলেন বলে রাষ্ট্রপতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন। আমি আইন অনুযায়ী 2026-এর 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগের আমলে দলটির মনোনয়নে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও সরকার গঠনের পর বিএনপি তাকে সরানোর পথে যায়নি। সরকার পরিবর্তনের পর থেকেই রাষ্ট্রপতির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ছিল। তবে সরকার বা বিএনপি থেকে প্রকাশ্যে কখনো তার পদত্যাগের দাবি ওঠেনি। বুধবার গুঞ্জন উঠে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ের। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পদত্যাগ রাষ্ট্রপতির নিজস্ব বিষয়। যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনার আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। নির্বাচন কমিশন জানায়, পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী 3 মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে। রাষ্ট্রপতির পদ যদি খালি হয় কোনো কারণে, সেটা পদত্যাগের মাধ্যমে হোক বা অন্যভাবেই হোক, তাহলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। বঙ্গভবন সূত্র জানিয়েছে, যে কোনো সময় স্পিকারের উদ্দেশ্যে পদত্যাগপত্র পাঠাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের 50-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর 54 অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার। দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের সিদ্ধান্তের পর এখন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে কে হচ্ছেন 23তম রাষ্ট্রপতি। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।
রাষ্ট্রপতি পদত্যাগ ইস্যুতে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টাল বেঙ্গল ডেল্টা কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, ইরান, যুক্তরাষ্ট্র, রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সরকার সেই চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোকে ঠিক করার চেষ্টা করে যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সব পূরণ করবে বিএনপি সরকার। কথা গুজবে আমি বিশ্বাস করি না। আর পত্র পত্রিকা পড়ে তো রাজনৈতিক কথা বলা যাবে না, আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ে জানাতে বঙ্গভবন এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, যেমনটা আমরা প্রতিবেদনে বলছিলাম, 5 বছরের জন্য দায়িত্ব পেলেও 3 বছর 3 মাস দায়িত্ব পালনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন এবং তিনি যে কোনো সময় স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন। এই বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি যদি পদত্যাগ করেন, তার যদি পদত্যাগ করতে হয় তাহলে তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র সেটি মূলত স্পিকারের কাছে দিতে হবে। এই মুহূর্তে স্পিকার তিনি লন্ডন থেকে থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন 12টা 10-এ, তার ফেরার কথা রয়েছে। তার যেই থাইল্যান্ডের যেই এয়ার রয়েছে সেটি 12টা 10-এ নামবে এবং আমরা রয়েছি এখন বঙ্গভবনের সামনে, যেখানে মূলত রাষ্ট্রপতি তিনি থাকেন। তো তিনি এখান থেকে আসলে তার যে পদত্যাগপত্রটি সেটি হয়তো স্পিকারের কাছে পৌঁছাবেন, যেটি আসলে সংবিধানের 50-3 ধারা অনুযায়ী তিনি পদত্যাগপত্র জমা দিতে হবে এবং এর পরের প্রক্রিয়াটা মূলত সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী যদি রাষ্ট্রপতি পদত্যাগ করে থাকেন সেক্ষেত্রে পরবর্তীতে তার যেই সাংবিধানিক যে রাষ্ট্রপতির দায়িত্ব রয়েছে সেটি পালন করবেন জাতীয় সংসদের যিনি স্পিকার রয়েছেন হাফিজ উদ্দিন আহমদ, তিনি আসলে দায়িত্ব পালন করবেন। এটি আসলে তিনি রাষ্ট্রপতি হবেন না, তবে সাংবিধানিকভাবে সেই দায়িত্ব তিনি আসলে পালন করবেন এবং পরবর্তী সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী আসলে তিনি 90 দিনের মধ্যেই আসলে তাকে পরবর্তী যিনি রাষ্ট্রপতি হবেন সেটি আসলে নির্বাচন করার একটি বিধান রয়েছে, যেটি আসলে নির্বাচন কমিশন হয়তো আগামী সময়ে করবে। তো তিনি আজকে পদত্যাগ করতে পারেন, বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি। যদি পদত্যাগ করে, পদত্যাগপত্রটি পাওয়ার পরে আমরা আসলে সুনিশ্চিতভাবে বলতে পারবো, যদি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ থেকে আসলে ঘোষণা দেওয়া হয়নি। সাথী, ধন্যবাদ আপনাকে। রাষ্ট্রপতি পদত্যাগ নিয়ে আলোচনার মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বেলা 12:30টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে নামবেন স্পিকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শিগগিরই তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন। রাষ্ট্রপতি পদত্যাগের সময় স্পিকারকে দেশে বা সশরীরে উপস্থিত থাকতে হবে। সংবিধানে এমন কোনো বাধ্যবাধকতা না থাকলেও রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার সঙ্গে সঙ্গে স্পিকারকে দায়িত্ব নিতে হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী আরিফুল ইসলাম, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, আমরা যেমনটি শুনছিলাম বিভিন্ন সূত্র থেকেই জানা গেছে আজকে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এবং এই জন্যই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন স্পিকার। এবং আপনি এই মুহূর্তে এয়ারপোর্ট এলাকায় আছেন, এয়ারপোর্টের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আর নতুন কি তথ্য আছে আপনার কাছে? সাথে সবকিছুই আসলে ধোঁয়াশার মধ্যেই রয়েছে, তবে সংবিধানে যে বিষয়টা উল্লেখ আছে, যেটা 50-এর দিনের ধারা যেটা বলা হয়েছে যে আসলে আজকে রাষ্ট্রপতি যে স্বাক্ষরিত পদত্যাগ পত্রটি সেটা কিন্তু স্পিকারের কাছে জমা দেওয়ার কথা থাকলেও স্পিকার যেহেতু দেশের বাইরে ছিলেন চিকিৎসার জন্য, তিনি কিন্তু আজকে ফিরছেন। এমনকি আমরা যতটুকু তথ্য পেয়েছি কিছুক্ষণের মধ্যে হয়তো বা স্পিকার তিনি বাংলাদেশে অবতরণ করবেন থাই একটি এয়ারলাইন্সে। তো সেই পরবর্তীতে যেটা আমরা যদি একটু বলতে চাই যে পরবর্তীতে সংবিধানে যেটা উল্লেখ আছে যে এই রাষ্ট্রপতি পদটি যদি শূন্য থাকে, সেক্ষেত্রে অনুপস্থিত থাকে, তাহলে কিন্তু স্পিকার সেই দায়িত্ব পালন করবেন। এমনকি এটাও উল্লেখ আছে সংবিধানে যে এই পদত্যাগপত্র জমা দেওয়া এমনকি স্বাক্ষরপত্রটি জমা দেওয়ার পরবর্তী দিন থেকে আসলে 90 দিন কাউন্ট করা হবে। সেই 90 দিনের মধ্যে যেটা হচ্ছে সংসদ সদস্য যারা আছেন প্রত্যক্ষ ভোটে আবার 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের একটি বিষয় কিন্তু উল্লেখ রয়েছে। তো সেক্ষেত্রে আসলে অপেক্ষা করতে হবে। আর যেহেতু
রাষ্ট্রপতি শূন্য পদটি স্পিকারের দায়িত্ব পালন করবেন, তাই তিনি কিন্তু চিকিৎসার জন্য তিনি কিন্তু চিকিৎসার জন্য 19 তারিখে দেশের বাইরে গিয়েছেন এবং কি তার আসার কথা ছিল রোববারে। তিনি কিন্তু আজকে সংক্ষিপ্ত সফর শেষ করে সফরটি সংক্ষিপ্ত করে কিন্তু তিনি দেশে ফিরছেন। এখন আসলে আসার পরবর্তীটাই বোঝা যাবে যে এইটা গ্যাজেট আকারে বা মন্ত্রিসভায় সেই স্বাক্ষরিত পত্রটি কখন নাগাদ যেতে পারে বা কখন নাগাদ কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা। তবে এতটুকু নিশ্চিত যে সংবিধান অনুযায়ী বলা যায় যে রাষ্ট্রপতি শূন্য পদটি অবশ্যই স্পিকার দায়িত্ব পালন করবেন। তো সবকিছু মিলে বলা যায় এখানে গণমাধ্যম কর্মীরা আছেন, সবাই আমরা অপেক্ষা করছি যদি তার মুখ থেকে আসলে কিছু জানতে পারি আমরা সেই বিষয়গুলো অবশ্যই সাথী তুলে ধরার চেষ্টা করবো। সাথী শরীফ, ধন্যবাদ আপনাকে। ছুটির দিন মানেই কিছুটা স্বস্তির প্রত্যাশা, কিন্তু সেই স্বস্তি মিলছে না রাজধানীর সিএনজি চালিত যানবাহনের চালকদের। গ্যাসের তীব্র সংকটে শুক্রবারও নগরে বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দেখা গেছে দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। বৃষ্টিতে ভিজে সময় আর আয় দুটোই হারাচ্ছেন চালকরা। ছুটির দিন সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম, কিন্তু রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যেন ভিন্ন এক চিত্র। কোথাও পাম্প বন্ধ, আবার কোথাও গ্যাসের আশায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেট কার। বৃষ্টিকে উপেক্ষা করেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের। অনেকের অভিযোগ 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। আগে যেখানে একটি সিএনজি চালিত অটোরিকশায় প্রায় 300 টাকার গ্যাস নেওয়া যেত, এখন সেখানে মিলছে মাত্র 50 থেকে সর্বোচ্চ 100 টাকার গ্যাস। বেশি বিপাকে ভাড়ায় চালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং চালকরা। ট্রিপ ও দৈনিক আয় দুটোই কমে গেছে। আগে তো পাইছি 20-30 টাকা গাড়ি পাইছি, আর এখন গাড়ি থাকে 200, 300, 500, মানে গ্যাসই দেয় না, বন্ধ থাকে পাম্প। আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা কোনো সময় 4 ঘন্টা আইছি, ব্যারিকেড দিয়ে দিতে আমরা গ্যাসের ওই জায়গায় আর ঢুকতে পারি না। একই অবস্থা প্রাইভেট কারের ক্ষেত্রেও। আগে 500 থেকে 700 টাকার গ্যাস নেওয়া গেলেও এখন মিলছে মাত্র 200 থেকে 300 টাকার। এই সিরিয়াল লাগাইছে এখানে, এই মধ্যে এখন গ্যাস পাইতেছে সব 200 টাকা 300 টাকায় ঢুকতেছে। মাত্র 53 টাকার গ্যাস পাইছি। জমা উঠামো না নিজে বেতন কর্ম না নিজে চলমো। কয়েকজন চালকের অভিযোগ, কিছু ফিলিং স্টেশনে অতিরিক্ত টাকা দিলে তুলনামূলক সহজে গ্যাস পাওয়া যাচ্ছে। রয়্যাল পাম্পের পাশে যে এসআর পাম্পটা, এই পাম্পে মনে করেন গ্যাস নাই দেয় না। এরপর আবার সিএনজি লাগার জন্য 200 করে টাকা নেয়, নিয়ে এবার গ্যাস দেয়। আউটে ঢুকাই একটা করে গাড়ি ঢুকে 200 করে টাকা নেয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পাম্প সংশ্লিষ্টরা। তাদের দাবি, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কম থাকায় প্রয়োজনীয় সরবরাহ মিলছে না, ফলে চাহিদা অনুযায়ী গ্যাস দেয়া সম্ভব হচ্ছে না। আর এ কারণেই দীর্ঘ লাইনে গ্যাস নাই, এই জন্য প্রেশার কম, এই জন্য গাড়ির চাপ বেশি। ঠিকমতো গ্যাস দিতে পারতেছি না জন্য এরকম দীর্ঘ সিরিয়াল। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট ও ভোগান্তি অব্যাহত থাকবে বলে আশঙ্কা চালকদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে গ্যাসের তীব্র সংকটে বিভিন্ন কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। বিকল্প জ্বালানি ব্যবহার করে উৎপাদন সচল রাখার চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো, তবে এতে বাড়ছে উৎপাদন খরচ। এই অবস্থা দীর্ঘায়িত হলে বিদেশে পণ্য পাঠাতে বড় সংকটে পড়তে পারে রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো। পাশাপাশি ভোগান্তিতে যানচালক ও যাত্রীরাও। ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। গ্যাসের তীব্র সংকটে শিল্পনগরী নারায়ণগঞ্জের কারখানাগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। বিকল্প উপায়ে উৎপাদন সচল রাখতে ডিজেল ও জেনারেটর ব্যবহার করছে শিল্প প্রতিষ্ঠানগুলো। এতে উৎপাদন খরচ বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। গ্যাস না হলে আমাদের ডাইং হচ্ছে না। ফ্যাব্রিক যখন নাকি ডাইং না হয়ে আমাদের গার্মেন্টসে না ঢুকবে, আমাদের শিপমেন্টের ক্ষেত্রে সেখানে দেরি হবে। সেখানে যদি আমাদের না হয়, সেখানে একটা পেনাল্টি দিতে হয়। একটা এয়ার শিপমেন্ট যদি হয়, সেটা সাইজ অনুযায়ী আমাদের পুরো মাসের লাভ বা তার চেয়ে লসের দিকে চলে যায়। তো গ্যাস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। গ্যাস সংকট আরও তীব্র হলে উৎপাদন ঘাটতির কারণে নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে রপ্তানি চালান পাঠানো কঠিন হয়ে পড়বে, এমন শঙ্কার কথা জানান বিকেএমই এর প্রেসিডেন্ট। সংকটগুলির কারণে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, অর্থাৎ যদি শিপমেন্ট ডিলে হয়, শিপমেন্ট যদি এয়ারে চলে যায়, তাহলে দেখা যাবে যে টোটাল ভ্যালুর 50 to 60% আমার নাই। অনেক বড় ক্ষতিটা। আরও 1-2 দিন লাগবে কিনা জানি না, যেটা তিতাসের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করে যেটা আমরা পেয়েছি, যেটা ওনারা চেষ্টা করছেন। এদিকে জেলার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে গাড়ির লাইন। চালকরা বলছেন, গেল 2 দিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরেও চাহিদা মতো গ্যাস পাওয়া যাচ্ছে না। 2 ঘন্টা 3 ঘন্টা পর পর
সিরিয়াল ধরতে হয়, তারপরে 100 টাকার গ্যাস পাওয়া যায়। কষ্ট তো অবশ্যই হচ্ছে, অনেকে মনে করেন গ্যাস নেওয়া দিন গেছে গা, ইনকাম নাই। সরবরাহ কবে নাগাদ স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলতে পারছে না তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অনিশ্চয়তা দূর করতে সরকারের জরুরি পদক্ষেপ চায় কারখানা মালিক ও পরিবহন সংশ্লিষ্টরা। বাংলাদেশ সহ বিশ্বের 60টি দেশে নির্দিষ্ট কিছু পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ থেকে কার্যকর হচ্ছে এই নতুন ট্যারিফ নীতি। যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে এখন থেকে বাংলাদেশ সহ 60টি দেশে পণ্যকে গুনতে হবে অতিরিক্ত 10 থেকে 12.5% শুল্ক। জোরপূর্বক শ্রম প্রতিরোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগে তুলে এই অতিরিক্ত শুল্ক আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত ফেব্রুয়ারিতে 150 দিনের জন্য অস্থায়ী 10% শুল্ক চালু করে ট্রাম্প প্রশাসন। সেই মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হচ্ছে নতুন শুল্ক। বৃহস্পতিবার দেশটির ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত এক নোটিশে বলা হয়, নতুন শুল্ক যুক্তরাষ্ট্রে আমদানিকৃত 99.4% পণ্যের উপর প্রযোজ্য হবে। তবে তেল, গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য, গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামাসহ কয়েকটি পণ্য এ শুল্ক আওতার বাইরে থাকবে। ঢাকার সেনানিবাসে শিখা অনির্বাণে ৭১ মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন নৌবাহিনীর নতুন প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। পুষ্পস্তবক অর্পণের পর তিনি শিখা অনির্বাণের পরিদর্শন বইয়ে সই করেন। পরে নৌ সদর দপ্তরে পৌঁছলে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় নৌবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের সমুদ্রসীমা নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি সম্পন্ন শক্তিশালী ও যুগোপযোগী নৌবাহিনী গড়ে তোলার প্রত্যয় জানান নৌবাহিনীর নতুন প্রধান। রাজধানী কাকরাইলে জামায়াতের রুকন সম্মেলনে কথা বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা যাচ্ছি সেখানে। যে বাড়াবাড়ি করে আমাদের প্রতিবেশীরা, আমরা তাদেরকে অনুরোধ করব, শান্তিতে আপনারাও থাকুন, শান্তিতে আমাদেরকেও থাকতে দিন। আমাদের শান্তি বিঘ্নিত হলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না। আমরা উভয়ে শান্তিতে থাকতে চাই। আমরা তো কারো ব্যাপারে নাক গলাই না, হাত বাড়াই না, তাহলে আমাদের ব্যাপারে কেন নাক গলাবেন, হাত বাড়াবেন? আমরা এই দেশে কোনো সাম্প্রদায়িক অপকর্ম দেখতে চাই না। আমরা দেখতে চাই যে যে ধর্মে বিশ্বাসী হোক, তারা সবাই মিলেই বাংলাদেশী, তারা সবাই মিলেই এদেশের নাগরিক। সুতরাং নাগরিক হিসাবে সবাই যেন নিরাপত্তা এবং সম্মানের সাথে বসবাস করতে পারে। ধর্মীয় প্র্যাকটিস যার যার, একজনের উপরে আরেকজনের জোরাজুরি চলবে না। আল্লাহর বিধান এটা নয়। ধর্ম চাপিয়ে দেওয়ার জিনিস নয়। দিন স্বেচ্ছায় কবুল করার জিনিস, সন্তুষ্ট হয়ে কবুল করার জিনিস। সম্মানিত রুকন ভাই বোনেরা, এদেশের মানুষ দফায় দফায় 3টা দলের শাসন দেখেছে, কিন্তু সত্যিকার অর্থে জাতির মুক্তি অর্জিত হয়নি। মুক্তি অর্জনের জন্য শাসন ব্যবস্থায় 2টা জিনিস লাগবে, একটা নীতি আর একটা নেতা। নীতিটা হতে হবে জনগণের আকাঙ্ক্ষার, ভালোবাসার, ইনসাফের, মানবিকতার, স্বচ্ছতার, সততার। আর নেতা হতে হবে সৎ। বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। ইউরোপ থেকে আমেরিকা, অস্ট্রেলিয়ায় পড়ছে মাইলের পর মাইল বনভূমি। ফ্রান্স, স্পেন, আলজেরিয়া ও চিলির বিস্তীর্ণ অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব আর দীর্ঘস্থায়ী খরার কারণে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বাস্তুচ্যুত হচ্ছেন লাখ লাখ মানুষ। হুমকির মুখে পড়েছে বৈশ্বিক জীববৈচিত্র্য। গরমের পাশাপাশি ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ইউরোপের জনজীবন। চোখের নিমেষেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে হাজার হাজার হেক্টর বনভূমি। হুমকির মুখে বহু প্রজাতির বন্যপ্রাণী। ঝোড়ো বাতাসের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে।
ফ্রান্সে দমকল বাহিনীর দিনরাত চেষ্টায়ও অনেক জায়গায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। চোখের সামনে নিজ আবাসস্থল পুড়ে যেতে দেখে শঙ্কিত অনেকে। অন্তত 10,000 বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সবকিছু পুড়ে যেতে দেখেছি, কিছু বাঁচানোর সুযোগ পাইনি। শুধু পরিবারের সদস্যদের নিয়ে কোনো মতে পালিয়ে এসেছি, আর কিছুই অবশিষ্ট নেই। স্পেনেও ভয়াবহ রূপ ধারণ করেছে দাবানল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বুরগন্ডো এলাকা। মাদ্রিদের একটি আবাসিক এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে রীতিমতো লড়াই করছে দমকল কর্মীরা। দাবানল ছড়িয়েছে আলজেরিয়াতেও। উত্তর আলজেরিয়া বুইরা প্রদেশের বোর্জ ওখ্রিস এলাকায় দাবানলের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। তীব্র দাবানলে বিপর্যস্ত চিলি। বায়বীয় ও নুলে অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে গেছে বহু আবাসিক ভবন ও বনভূমি। দাবানলে 45,000 হেক্টরের বেশি জমি পুড়ে গেছে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির এক প্রতিবেদনে বলা হয়েছে, শতাব্দীর শেষ নাগাদ বিশ্বজুড়ে ভয়াবহ এ দাবানল অন্তত 50% বৃদ্ধি পেতে পারে। এতে চরম হুমকির মুখে জনস্বাস্থ্য। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ভারত জুড়ে তীব্র আন্দোলনের জেরে এবার শিক্ষা সচিবকে সরিয়ে দিয়েছে মোদী সরকার। এর আগে গতরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও বার্তায় ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন। শুক্রবার এই বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে এবং সোমবার সেই বিল সংসদে পাশ করানোর চেষ্টা করা হবে। জট কাটাতে সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টিও। প্রধানমন্ত্রীর এই আশ্বাসের পর অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুকো। ভারতের প্রশ্ন ফাঁসের অভিযোগে চলমান তীব্র বিক্ষোভে অনেকটাই টালমাটাল মোদী সরকার। দিল্লি ছাড়িয়ে বিক্ষোভের বিস্তৃতি বাড়ছে অন্যান্য রাজ্যেও। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবিতে এই অবস্থান। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন বিরোধী দলগুলোও। ফলে আন্দোলন আরও বেগবান। এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাতাস অন্যদিকে প্রবাহিত হওয়ার আগেই লাগাম টেনে ধরার চেষ্টা তার। বৃহস্পতিবার রাতে একটি ভিডিও বার্তা প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নফাঁস কাণ্ডে কড়া আইন এবং ফাস্ট ট্র্যাক আদালত গঠনের আশ্বাস দেন। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।